এক, ডার্ক ম্যাজিক শিরোনামকে এখানে পুনর্নির্দেশ করা হয়েছে। অন্য ব্যবহারের জন্য ডার্ক ম্যাজিক ব্যর্থতা নিরসন। দেখুন, কালো জাদু বা অন্ধকার জাদু হলো এমন এক ধরনের চর্চা যা অন্যের অনিষ্ট সাধনে কিংবা নিজের স্বার্থ সিদ্ধির জন্য করা হয়। এটি অতিমানবিক ও অশুভ শক্তির সংশ্লিষ্টতা। কালো জাদু সাধারণত অতিমানবিক শক্তি দ্বারা করা হয়, তবে অনেকে বলেন এতে ভূত, প্রেত, আত্মা, প্রেতাত্মা ব্যবহার করা হয়। অর্থাৎ বলা হয়ে থাকে যে কালো জাদু দিয়ে ভূত, প্রেত, প্রেতাত্মা ইত্যাদি বশ করে তাদের দিয়ে নানা কাজ করা যায়। যারা কালো জাদু করে তাদের কালো জাদুকর বলা হয়। জোন্ডা এবং এডওয়ার্ড কেলি একটি গির্জা কবরস্থানে একটি আত্মা আহ্বান একটি জাদুবৃত্ত অনুষ্ঠান ব্যবহার করে। কালো জাদু ঐতিহ্যগতভাবে অলৌকিক শক্তি বা মন্দ এবং স্বার্থপর উদ্দেশ্যের জন্য জাদুর ব্যবহার উল্লেখ করা হয়েছে। এক, বাম দিকের পথ এবং ডান দিকের পথ ডাইকোটমিক ক্ষেত্রে কালো জাদুটি দয়ালু, সাদা জাদুটি দূষিত, বাম দিকের অংশ। আধুনিক সময়ে কেউ কেউ কালো জাদু সংজ্ঞাটিকে কালো জাদু হিসাবে অস্বীকার করে। এমন জাদু বা রীতিগত অনুশীলনগুলিকে সংজ্ঞায়িত করে তাদের দ্বারা সংকুচিত করা হয়েছে। তার প্রতিপক্ষ সাদা জাদুকরের মতো কালো জাদুর উৎপত্তিটি রুবারেন পুলিশের 2009 বই ম্যাগাজিন এবং এলাকায় বর্ণিত প্রফুল্লতার আদিম ধর্মীয় আচারের সন্ধানে পাওয়া যায়। সাদা জাদুটির বিপরীতে স্থানটি আধ্যাত্মিক প্রাণীর সাথে ঘনিষ্ঠতা অর্জনের জন্য আদিম সামমানিক স্টেজফোর্ডগুলির সাথে সামঞ্জস্যপূর্ণ হয়। আধুনিক কালো জাদুতে উন্নত রীতিগুলি অনুশীলনকারীদের জন্য উপকারী ফলাফল উৎপাদনের জন্য এটি আত্মাকে আহ্বান করার জন্য ডিজাইন করা হয়েছে। স্থান এছাড়াও কালো এবং সাদা উভয় জাদু পছন্দ একটি বিস্তৃত আধুনিক সংজ্ঞা তাদের উচ্চ জাদু সাদা এবং কম জাদু কালো প্রাথমিকভাবে উপর ভিত্তি করে অনুশীলনকারীদের নিয়োগের অভিপ্রায় তাদের হিসাবে উল্লেখ করে। তিনি স্বীকার করেন যে এই বৃহত্তর সংজ্ঞা উচ্চ ও নিম্ন প্রজাদের থেকে উপকার লাভ করে, কারণ ভালো উদ্দেশ্যপ্রণোদিত লোক জাদু কম বিবেচনা করা যেতে পারে এবং ব্যয়বহুল বা একক উপাদান জড়িত জোনাবের জাদুকে কিছু কিছু উচ্চ মজাদার হিসাবে অভিপ্রায় নির্বিশেষে বিবেচনা করা যেতে পারে। আরও দেখুন রেনেসাঁ ম্যাজিক। রেনেসাঁর সময় অনেক জাদুমন্ত্রিক চর্চা ও রীতিনীতিগুলি বিশৃঙ্খলে বা অমার্জিত বলে বিবেচিত হতো এবং বিস্তৃত অর্থে কালো মেঘকে বিস্তৃত করে। জাদুবিদ্যা এবং মূল্যধারার বিশিষ্ট গবেষণায় নিষিদ্ধ ছিল। 5 এবং চূড়ান্ত তদন্ত ফলস্বরূপ প্রাকৃতিক জাদু গড়ে তোলার লক্ষ্যে মার্সেলীয় ফিসিনো, অ্যাবেট জোহানেস ট্রিটনিয়াস এবং হেনরিচ কর্নেলিয়াস আগ্রিপার মতো চিন্তাবিদ ও বুদ্ধিজীবীদের জন্য একটি উপায় হিসেবে উন্নত হয়ে পড়ে। 5 1911 সালের জুলাই মিলেটের গ্লাস সোশিয়ার সংস্করণে মার্টিন ভ্যান মেলে একটি বিশিষ্টতা বিশ্রামবারের উদাহরণ। যদিও 16তম ও 17 শতকের রীতিগত জাদু এবং লোকজগতে শিক্ষিত ও উচ্চশ্রেণীর মধ্যে প্রাকৃতিক জাদু জনপ্রিয় হয়ে ওঠে, তবে তা নিপীড়নের শিকার হয়। 20 শতাব্দীর লেখক মন্টেগো সামার্স সাধারণত সাদা ও কালো জাদুঘরের সংজ্ঞাকে বিপরীতক্রমে প্রত্যাখ্যান করে, যদিও তিনি যাহা সাধারণভাবে যাহা অবলম্বন করিয়াছেন তাহা সাধারণভাবে কালো বলে বিবেচনা করা হয় এবং এই বিষয়ে উইলিয়াম প্যারিটিনের মরণোত্তর 1608 নির্দেশাবলী উদ্ধৃত করে, ম্যাজিস্ট্রেট দ্বারা দোষী সাব্যস্ত সমস্ত ডাইনিদের মৃত্যুদণ্ড করা উচিত। তিনি কোন ব্যতিক্রম করেন না এবং এই নিন্দার অধীন সমস্ত ডিভাইনার, চার্জার, জুবেলার, সকল উইজার্ডস, সর্বোপরি জ্ঞানী পুরুষদের বা জ্ঞানী নারীদের নাম বলে। যে সমস্ত কাফারা উত্তম শুভেচ্ছা যারা ক্ষতিগ্রস্ত হয় না কিন্তু ভালো, যা লুণ্ঠন করে এবং ধ্বংস করে না কিন্তু সংরক্ষণ এবং বিতরণ করা হয়, সর্বোচ্চ শাস্তির অধীনে আসা উচিত। বিশেষত যদিও শব্দটি সবচেয়ে বেশি ব্যবহৃত হয় যারা দস্যুদের এবং অন্যান্য মঙ্গল প্রফুল্লতা অভিবাদনকারীদের অভিযুক্ত, যারা তাদের প্রতিবেশীদেরকে ধ্বংস করার জন্য জাদু ব্যবহার করে এবং তাদের পার্থিব দেহ ত্যাগ করতে এবং আত্মার সাথে মহান দূরত্ব অতিক্রম করতে সক্ষম তাদের, যারা মলিয়াস মালিফিকারা একটি দীর্ঘ এবং গুরুত্বপূর্ণ অধ্যায়ে নিবেদিত, সাধারণত সর্বদান উপাসনা জড়িত। সামারা সাধারণ ব্যবহারের জন্য শব্দটি ব্যবহার করে 1200 থেকে আনুমানিক 1500, ল্যাটিন নাইজার কালো গ্রিক মান্তিয়া বিদ্বেষ শব্দটি বিশেষভাবে কালো শিল্পের মধ্যে দক্ষ। একটি আধুনিক প্রসঙ্গে সাদা জাদু এবং কালো জাদুর মধ্যে লাইন কিছুটা স্পষ্ট এবং অধিকাংশ আধুনিক সংজ্ঞা অনুশীলনের চেয়ে অভিপ্রায়ের উপর ফোকাস। কালো মনের অভ্যাস করে তোলার লক্ষ্যে অনেক আধুনিক পরীক্ষা ও জাদুবিদ্যা অনুশীলনকারীরা নিজেদেরকে দূর করার চেষ্টা করেছেন এমন একটি পরিমাণও রয়েছে। যারা ক্ষতি বা মন্দ কাজ করতে চায় তারা মূল্যধারার উইকেন্ড চেনাশোনা বা যুগে যুগে যুগ যুগ ধরে জ্ঞানতত্ত্ব এবং স্বনির্ভরতা আধ্যাত্মিকতার সাথে জড়িত থাকে। তো হ্যালো বন্ধুরা, আমাদের গল্পটি এখানেই শেষ হলো।
আগামীতে আবার আপনাদের জন্য নতুন একটা গল্প তৈরি করে নিয়ে আসব। তো আপনারা যদি আমাদের ভিডিওটা এবং গল্পটা শুনে একটুকু মনে ভালো লাগে থাকে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটি অলে সেট করে দিবেন। এবং যদি আপনারা আরও নতুন নতুন ভিডিও চান, তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন যে আপনারা কীরকম ভিডিওটা আপনারা চান, তাহলে আমরা সেই টপিকে ভিডিওগুলো বানাবো। আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট লিখবেন, কমেন্টে আমাদেরকে জানাবেন আপনাদের মতামত, তাহলে আমরা ভিডিও বানাতে উৎসাহিত হব।